মারণ রোগ ক্যান্সার এই নামটা আজও মানুষের মনে ভয় জাগায়। দীর্ঘদিনের কেমোথেরাপি, রেডিয়েশনের কষ্ট, তবুও সাফল্যের নিশ্চয়তা নেই। কিন্তু যদি এমন একটি সময় আসে যখন একটি সহজ টিকায় ক্যান্সারের সমাধান দিতে পারে, সেই স্বপ্নই যেন এবার সত্যি হতে চলেছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি FMBA কর্তৃক ক্যান্সারের বিরুদ্ধে একটি নতুন প্রতিষেধক এন্টারোমিক্সের সাফল্যের ঘোষণা বৈশ্বিক স্বাস্থ্য ও বিজ্ঞান সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। সংবাদমাধ্যমগুলোতে এই ঘোষণাকে 100% কার্যকারিতা এবং একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে তুলে ধরা হয়েছে, যা বিশ্বজুড়ে হাজার হাজার ক্যান্সার রোগীর মনে নতুন আশার সঞ্চার করেছে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বৈপ্লবিক দাবির পেছনের বিজ্ঞান, ক্লিনিক্যাল ট্রায়ালের সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এর প্রকৃত তাৎপর্য নিয়ে একটি গভীর বিশ্লেষণ করব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রতিষেধক আবিষ্কারের ঘোষণাটি মূলত দুটি ভিন্ন অর্থনৈতিক ফোরামে করা হয়েছে: সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম SIPEF 2025 এবং ইস্টার্ন ইকোনমিক ফোরাম EEF। সাধারণত বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফলগুলো কোনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়, যেখানে স্বাধীন বিশেষজ্ঞরা সেই ডেটা যাচাই বাছাই করেন। এর বিপরীতে একটি অর্থনৈতিক বা রাজনৈতিক মঞ্চে এমন ঘোষণা দেওয়ার ঘটনাটি একটি ভিন্ন প্রেক্ষাপট তৈরি করে। এটি ইঙ্গিত দেয় যে রাশিয়া এই বৈজ্ঞানিক সাফল্যকে কেবল একটি স্বাস্থ্যগত অর্জন হিসেবেই নয়, বরং জাতীয় সম্মান ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করতে চাইছে। এই পদক্ষেপটি কোভিড-19 মহামারীর সময় স্পুটনিক ভি ভ্যাকসিনের সফলতার ঘোষণার কৌশল মনে করিয়ে দেয়। এই পদ্ধতি বৈজ্ঞানিক স্বচ্ছতা ও ভূরাজনৈতিক লক্ষ্য পূরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টানাপোড়েন সৃষ্টি করে, যা বৈশ্বিক বৈজ্ঞানিক মহলে সতর্কতামূলক প্রতিক্রিয়া তৈরি করেছে। এন্টারোমিক্স ভ্যাকসিনের কার্যপ্রণালী বোঝার জন্য দুটি পৃথক অথচ সম্পর্কিত প্রযুক্তির বিশদ বিশ্লেষণ প্রয়োজন: ব্যক্তিগতকৃত mRNA প্ল্যাটফর্ম এবং অঙ্কোলাইটিক ভাইরাস থেরাপি। সংবাদ প্রতিবেদনগুলোতে এই দুটি পদ্ধতিকে প্রায়শই একত্রিত করে উপস্থাপন করা হয়েছে, যা একটি বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। প্রকৃত তথ্যের ভিত্তিতে এগুলি দুটি ভিন্ন গবেষণা প্রকল্প বলে মনে হয়, যা রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজি সেন্টার NMRCC এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। ব্যক্তিগতকৃত mRNA ভ্যাকসিন এন্টারোমিক্সের একটি অংশ mRNA প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা কোভিড-19 মহামারীর সময় ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই প্রতিক্রিয়াটি একটি নতুন এবং অত্যন্ত সুনির্দিষ্ট পদ্ধতি। প্রচলিত ভ্যাকসিনের মতো এটি দুর্বল বা নিষ্ক্রিয় জীবাণু ব্যবহার করে না। এর পরিবর্তে এটি মেসেঞ্জার RNA বা mRNA নামক একটি জেনেটিক কোড ব্যবহার করে, যা শরীরের কোষকে একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে নির্দেশ দেয়। ক্যান্সার ভ্যাকসিনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি আরও উন্নত এবং ব্যক্তিগতকৃত বা পার্সোনালাইজড। প্রত্যেকটি রোগীর নিজস্ব টিউমার থেকে RNA বা জেনেটিক ডেটা সংগ্রহ করা হয়। এই ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যালগরিদম একটি অনন্য mRNA ব্লুপ্রিন্ট তৈরি করে, যা শুধুমাত্র সেই রোগীর ক্যান্সার কোষের মধ্যে থাকা নির্দিষ্ট মিউটেশন বা নিও অ্যান্টিজেনকে লক্ষ্য করে তৈরি করা হয়। এরপর এই ব্লুপ্রিন্ট অনুযায়ী ভ্যাকসিনটি তৈরি করা হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শেখায় কিভাবে এই ক্যান্সার কোষগুলিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত ও ধ্বংস করতে হবে। এটি কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো প্রচলিত চিকিৎসার চেয়ে অনেক বেশি লক্ষ্যভিত্তিক এবং নিরাপদ, কারণ এটি সুস্থ কোষগুলিকে আক্রমণ করে না। গামালেয়া সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার গিন্সবুর্গ জানিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় টিউমার ডেটা বিশ্লেষণ থেকে ভ্যাকসিন উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র 1 সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব। অনকোলাইটিক ভাইরাল থেরাপি এন্টারোমিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল অনকোলাইটিক ভাইরাল থেরাপি। এটি 4টি নিরীহ বা নন প্যাথোজেনিক ভাইরাস ব্যবহার করে, যা ক্যান্সার কোষকে সরাসরি আক্রমণ ও ধ্বংস করতে সক্ষম। এই ভাইরাসগুলির একটি দ্বৈত কার্যপ্রণালী রয়েছে। প্রথমত, তারা সরাসরি টিউমার কোষের মধ্যে প্রবেশ করে সেগুলিকে ধ্বংস করে। এই প্রক্রিয়াকে ভাইরাল অঙ্কোলাইসিস বলা হয়। দ্বিতীয়ত, যখন এই ক্যান্সার কোষগুলি ধ্বংস হয়, তখন তারা ক্যান্সারের নির্দিষ্ট অ্যান্টিজেন বা প্রোটিন মুক্ত করে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে। এর ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা পুরো শরীর জুড়ে থাকা অবশিষ্ট ক্যান্সার কোষগুলিকে খুঁজে বের করে আক্রমণ করতে পারে।
এই পদ্ধতিটি ক্যান্সার প্রতিরোধে দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে, যা দীর্ঘমেয়াদী এবং কার্যকারী ফল দিতে পারে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কোয়াটসোভা ঘোষণা করেছেন যে অ্যান্টোরোমিক্স ভ্যাকসিনটি প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত, কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই ঘোষণা অনুযায়ী ভ্যাকসিনটি মানুষের শরীরে টিউমারের আকার ৬০ থেকে ৮০% পর্যন্ত সংকুচিত করতে সক্ষম হয়েছে এবং বেঁচে থাকার হার বাড়িয়েছে। ঘোষণা অনুযায়ী এই ভ্যাকসিনটি প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1 সম্পন্ন করেছে, যেখানে ৪৮ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছিলেন। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফেজ 1 ট্রায়ালের প্রাথমিক লক্ষ্য হল ভ্যাকসিনের নিরাপত্তা ও সহনশীলতা বা সেফটি অ্যান্ড টলারেবিলিটি যাচাই করা, এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা বা লং টার্ম এফিকেসি বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সম্পূর্ণ তথ্য প্রদান করা নয়। বৈজ্ঞানিক সম্প্রদায় এই ফলাফলের প্রতি সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। ক্যান্সার বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। প্রথমত, মাত্র ৪৮ জন রোগীর ওপর পরিচালিত একটি ট্রায়ালের ফলাফল সমগ্র ক্যান্সার আক্রান্ত জনসংখ্যার জন্য প্রযোজ্য বলে ধরে নেওয়া যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা বিভাগের প্রাক্তন উপদেষ্টা ড ধীরেন ভাটিয়া এই সীমিত নমুনার আকার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক অনুসন্ধানের নিয়ম অনুযায়ী এই ধরনের যুগান্তকারী আবিষ্কারের ফলাফল কোনো স্বনামধন্য পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হওয়া উচিত, যেখানে নিরপেক্ষ বিশেষজ্ঞরা ডেটা যাচাই বাছাই করতে পারেন। ড ভাটিয়া এবং এইমস দিল্লির অঙ্কোলজি প্রফেসর ড বিক্রম চন্দ্র স্পষ্টভাবে বলেছেন যে প্রকাশিত তথ্য বা ডেটা ছাড়া কেবল প্রেস রিলিজেসের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। যতক্ষণ না ডেটা, প্রগতিমুক্ত বেঁচে থাকার হার বা প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল রেটস এবং সামগ্রিক বেঁচে থাকার হার বা ওভারঅল সার্ভাইভাল রেটস প্রকাশিত হচ্ছে, ততক্ষণ এই ঘোষণা একটি খুবই সম্ভাবনাময় কিন্তু অপ্রমাণিত অন্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই পরিস্থিতিতে ১০০% কার্যকারিতা শীর্ষক সংবাদটি একটি বিভ্রান্তিকর মেসেজ দেয়। গবেষণায় প্রকাশিত তথ্যের সূক্ষ্ম বিশ্লেষণ করলে দেখা যায় যে এই পরিসংখ্যানটি প্রভাবত প্রাক ক্লিনিক্যাল ফলাফলকে নির্দেশ করে, যেখানে মানব ট্রায়ালে টিউমারের আকার ৬০ থেকে ৮০% হ্রাসের কথা বলা হয়েছে। এই ধরনের অতিরঞ্জিত সংবাদ ক্যান্সার রোগীদের মধ্যে মিথ্যা আশা জাগিয়ে তুলতে পারে, যা একটি বড় নৈতিক সমস্যা। একজন বিশেষজ্ঞ হিসেবে এই পার্থক্যটি স্পষ্টভাবে তুলে ধরা অত্যাবশ্যক। রাশিয়ার এই গবেষণাটি বৈশ্বিক ক্যান্সার ভ্যাকসিনের গবেষণার বৃহত্তর প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি কেবল রাশিয়ার একার প্রচেষ্টা নয়, বরং বিশ্বজুড়ে চলমান অঙ্কোলজি গবেষণার একটি অংশ। ক্যান্সার ভ্যাকসিনের গবেষণা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্ষেত্র। যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো দেশ দীর্ঘদিন ধরে এই খাতে নেতৃত্ব দিয়ে আসছে। সাম্প্রতিককালে বিশেষত এমআরএনএ প্রযুক্তির সফল প্রয়োগের পর এই গবেষণা আরও গতি পেয়েছে। উদাহরণস্বরূপ, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ছোট এমআরএনএ প্যানক্রিয়াটিক ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল পজিটিভ ফল দেখিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিওভ্যাক্স এবং জিনস PV02 এর মতো ভ্যাকসিনগুলোও মেলানোমা এবং হেপাটোসেলুলার কার্সিনোমা রোগীদের মধ্যে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে এবং এগুলি ইতিমধ্যে উন্নত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণাটি ইঙ্গিত দেয় যে দেশটি পশ্চিমা দেশগুলির সঙ্গে পাল্লা দিতে তার দেশীয় প্রযুক্তি ও গবেষণা সক্ষমতা বাড়াতে চাইছে। একটি গবেষণায় দেখা গেছে যে চীন ও যুক্তরাষ্ট্র ক্যান্সার ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে। আন্তর্জাতিক গবেষণায় বিদেশি স্পন্সরদের প্রত্যাহার এবং ট্রায়ালের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার এই ধরনের দেশীয় গবেষণা জোরদার করাকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, যার মূল উদ্দেশ্য হল চিকিৎসা ক্ষেত্রে আমদানি প্রতিস্থাপন নিশ্চিত করা। এই নতুন উদ্ভাবনটি ক্যান্সার ভ্যাকসিনের দুটি প্রধান ধরনের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরে: প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ এবং থেরাপিউটিক। বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে সফল এবং বহুল ব্যবহৃত ক্যান্সার ভ্যাকসিন হল প্রতিরোধমূলক ভ্যাকসিন, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV ভ্যাকসিন, যা জরাণুমুখের ক্যান্সার প্রতিরোধ করে। একইভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এগুলি মূলত ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে আক্রমণ করে। অন্যদিকে এন্টেরোমিক্স একটি থেরাপিউটিক ভ্যাকসিন, যা ইতিমধ্যেই আক্রান্ত ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য ডিজাইন করা হয়েছে। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে প্রোস্টেট ও ব্লাডার ক্যান্সারের জন্য কিছু থেরাপিউটিক ভ্যাকসিন বর্তমানে প্রচলিত আছে।
বিশ্বব্যাপী ক্যান্সার ভ্যাকসিন গবেষণার প্রেক্ষাপটে রাশিয়ার এই প্রচেষ্টার দুটি অনন্য দিক রয়েছে। প্রথমত, ব্যক্তিগতকৃত এমআরএনএ এবং অঙ্কোলাইটিক ভাইরাস থেরাপির সংমিশ্রণ এটিকে প্রযুক্তিগতভাবে ভিন্ন করে তোলে। দ্বিতীয়ত, রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2025 সাল থেকে এই ভ্যাকসিনটি ক্যান্সার রোগীদের বিনামূল্যে বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘোষণাটি একটি শক্তিশালী জনস্বাস্থ্য নীতি এবং এর সম্ভাব্য সামাজিক প্রভাব সুদূরপ্রসারী। এটি কেবল একটি স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপ নয়, বরং রাশিয়ার সমাজতান্ত্রিক স্বাস্থ্যসেবা মডেল বা সেমাস্কো সিস্টেমের ধারাবাহিকতা এবং জনকল্যাণের প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। রাশিয়ার সরকার এই ধরনের গবেষণায় সক্রিয়ভাবে সমর্থন ও অর্থায়ন করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হেলথ এবং ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি বা এফএমবিএ এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মস্কো সরকার ক্লিনিক্যাল গবেষণার জন্য একটি ব্যাপক সহায়তা প্রোগ্রাম চালু করেছে, যেখানে উদ্ভাবনী ওষুধ এবং ভ্যাকসিন উন্নয়নের জন্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রোগ্রামের আওতায় ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যয়ের 50% পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হয়। এই সরকারি সমর্থন দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক গবেষণা থেকে পিছিয়ে থাকার ঘাটতি পূরণে সাহায্য করছে। ক্যান্সার চিকিৎসার উচ্চ ব্যয়ের প্রেক্ষাপটে রাশিয়ার বিনামূল্যে ভ্যাকসিন বিতরণের প্রতিশ্রুতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগতকৃত চিকিৎসার খরচ সাধারণত অনেক বেশি হয়। একটি গবেষণায় ব্যক্তিগতকৃত এমআরএনএ ভ্যাকসিনের একটি ডোজের উৎপাদন খরচ প্রায় 3 লক্ষ রুবেল বা প্রায় ইউএসডি $2869 ধরা হয়েছে। যদি সরকার এই খরচ বহন করে, তাহলে এটি দেশের নাগরিকদের জন্য ক্যান্সার চিকিৎসার একটি নতুন এবং সহজলভ্য পথ খুলে দেবে। এটি কেবল একটি স্বাস্থ্য বিষয়ক সুবিধা নয়, বরং জাতীয় নিরাপত্তার একটি অংশ হিসেবেও দেখা যেতে পারে, যেখানে দেশের জনগণ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। রাশিয়ার এই ঘোষণাটি ক্যান্সার রোগীদের জন্য একটি আশার আলো হলেও এটি এখনও একটি নিশ্চিত নিরাময় বা কনফার্মড কিওর নয়। ভারতের এআইআইএমএস দিল্লির অধ্যাপক ড. বিক্রম চন্দ্রের মতে, বিজ্ঞান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, প্রকাশিত তথ্যের মাধ্যমে এগিয়ে যায়। ক্যান্সার রোগী এবং তাদের পরিচর্যাকারীদের প্রতি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। যেসব রোগী বা সাধারণ মানুষ এই ধরনের সংবাদ দ্বারা প্রভাবিত হচ্ছেন, তাদের জন্য নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা আবশ্যক। প্রথমত, অপেক্ষা করা। চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করা জরুরি। এই মুহূর্তে ভ্যাকসিনটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত, চিকিৎসকের পরামর্শ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। প্রচলিত চিকিৎসার বিকল্প হিসেবে এই ভ্যাকসিনের ব্যবহার এখনও ক্লিনিক্যালি প্রমাণিত নয়। তৃতীয়ত, বাস্তবসম্মত আশাবাদ। প্রযুক্তিটি নিঃসন্দেহে সম্ভাবনাময় এবং ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎকে নতুন পথে চালিত করতে পারে। তবে এটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে এবং এর কার্যকারিতা এবং নিরাপত্তা আরও বড় আকারের দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিরপেক্ষ বৈজ্ঞানিক প্রকাশনার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। সর্বোপরি, এই গবেষণাটি শুধু রাশিয়ার একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত। এটি প্রমাণ করে যে ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো সর্বজনীন পদ্ধতির বিকল্পে ব্যক্তিগতকৃত, লক্ষ্যভিত্তিক এবং ইমিউন নির্ভর থেরাপির দিকে ঝুঁকছে। এই ভ্যাকসিনটি যদি সফলভাবে পরবর্তী ধাপের ট্রায়ালগুলো সম্পন্ন করে এবং চূড়ান্ত অনুমোদন লাভ করে, তাহলে তা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করবে।